ক্ষমতার সাইকোলজি মানে মনস্তত্ত্ব, এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই ভাবি, তাই না? কিভাবে কিছু মানুষ এত সহজে অন্যদের ওপর প্রভাব ফেলে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই অদৃশ্য সুতোগুলোকে খুঁজে বের করব, যা আমাদের সিদ্ধান্ত আর আচরণকে নিয়ন্ত্রণ করে। চলুন সেই রহস্যের গভীরে ঢোকা যাক। আচ্ছা, এই যে আমাদের আশেপাশে এত সফল মানুষ, তারা কি আসলেই কোনো গোপন ফর্মুলা ব্যবহার করে? উত্তরটা কিন্তু বেশ মজার। হ্যাঁ, আবার নাও। মানে এগুলো ঠিক কোনো জাদুমন্ত্র না, এগুলো আসলে আমাদের সবার মধ্যেই লুকিয়ে থাকা কিছু সাইকোলজিক্যাল ব্যাপার, মানুষের আচরণের খুব বেসিক কিছু নিয়ম, যা দিয়ে আমাদের একে অপরের সাথে সম্পর্কগুলো কন্ট্রোল হয়। ক্ষমতার এই দুনিয়ায় ঢোকার আগে আমাদের দুটো একদম বেসিক জিনিস বুঝতে হবে: ভ্যালু আর ট্রাস্ট, মানে মূল্য আর বিশ্বাস। কিভাবে কোনো জিনিসের দাম আমাদের চোখে বেড়ে যায় আর কিভাবে মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হয়। চলুন প্রথমে এই দুটো সূত্রই দেখে নিই, কারণ এরা কিন্তু একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িত। একদিকে আছে অভাব বা স্কেয়ারসিটির নিয়মটা, যেটা আমাদের চাওয়া পাওয়াকে উস্কে দেয়, মানে যা সহজে পাওয়া যায় না সেটার দিকেই আমাদের ঝোঁক বেশি। আর অন্যদিকে আছে প্রতিদান বা রেসিপ্রোসিটির একটা ব্যাপার, একটা সামাজিক লেনদেনের অদৃশ্য নিয়ম, যা আমাদের একে অপরের কাছে ঋণী করে রাখে। তো চলুন সবার আগে দেখি এই অভাব জিনিসটা কিভাবে আমাদের মনকে চালায়। তো ক্ষমতার প্রথম আর সবচেয়ে শক্তিশালী সূত্রটা হলো ল অফ স্ক্যারসিটি বা অভাবের নীতি। এর মানে খুব সোজা, মানুষ সেটার দিকে বেশি ঝোঁকে যেটা সহজে পাওয়া যায় না বা পরিমাণে খুব কম। আমাদের মনটা না খুব অদ্ভুতভাবে কাজ করে। যখনই শুনে কোনো কিছু শেষ হয়ে যাচ্ছে বা লিমিটেড, আমাদের মাথায় একটা অ্যালার্ম বাজতে শুরু করে। মনে হয় আরে এটা এখনই না পেলে তো আর পাবই না। এই যে হারিয়ে ফেলার ভয়, এটাই ওই জিনিসটার দাম আমাদের চোখে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর এটার ব্যবহার তো আমরা চারপাশে সবসময়ই দেখি। যেমন ধরুন লিমিটেড টাইম অফার, এটা শুনলেই আমরা তাড়াতাড়ি জিনিসটা কিনে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়ি। এমনকি মানুষের সম্পর্কের ক্ষেত্রেও দেখুন, যে মানুষটা একটু কম কথা বলে, একটু রহস্যময়, তার সম্পর্কে জানার আগ্রহ কিন্তু আমাদের বেশি থাকে। আচ্ছা, অভাব তো না হয় আমাদের আগ্রহ বাড়ালো, কিন্তু বিশ্বাস বা সম্পর্ক সেটা কিভাবে তৈরি হয়? এখানেই আসছে আমাদের দ্বিতীয় শক্তিশালী সূত্রটা। চলুন দেখি মূল্য আর বিশ্বাস তৈরির সেই দ্বিতীয় পিলারটা কি। ল অফ রেসিপ্রসিটি বা প্রতিদানের নীতি। ব্যাপারটা হলো, যখন কেউ আমাদের জন্য কিছু করে, আমরা ভেতর থেকে একটা চাপ অনুভব করি তাকে কিছু একটা ফিরিয়ে দেওয়ার জন্য। এটা একদম আমাদের স্বভাবের মধ্যে গেঁথে আছে। কেউ উপকার করলে আমরা এক ধরনের মানসিক ঋণের মধ্যে পড়ে যাই, আর যতক্ষণ না সেই ঋণ শোধ করছি একটা অস্বস্তি কাজ করে। এই সূত্রের আসল শক্তিটা কিন্তু এখানেই। একটু ভেবে দেখুন, আপনি যদি কাউকে কোনো ছোট ব্যাপারে এমনিতেই সাহায্য করেন, কোনো কিছু পাওয়ার আশা না করেই, তাহলে তার মনে কিন্তু আপনার জন্য একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে যায়। এর ফলে কি হয়, ভবিষ্যতে আপনি যদি তার কাছে কোনো বড় অনুরোধ নিয়ে যান, সেটা রাখার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটা কিন্তু কোনো বিজনেস ডিল না, এটা মানুষের স্বাভাবিক প্রতিদান দেওয়ার যে প্রবণতা, সেটারই একটা সূক্ষ্ম ব্যবহার। তো এতক্ষণ আমরা একজন দুজন মানুষের সাইকোলজি নিয়ে কথা বললাম। এবার চলুন একটু বড় পরিসরে ভাবি। মানে মানুষ যখন একটা দলের মধ্যে থাকে, তখন তাদের আচরণ কিভাবে প্রভাবিত হয়? কারণ আমরা তো একা থাকি না, আমরা সামাজিক জীব। আর যখনই আমরা কোনো দলের অংশ হয়ে যাই, তখন আমাদের নিজস্ব যুক্তির থেকেও বড় কিছু শক্তি কাজ করতে শুরু করে। আর এই দলগত আচরণের ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী যে সূত্রটা কাজ করে, সেটা হলো আমাদের আশেপাশের মানুষ কি করছে সেদিকে তাকিয়ে থাকা। এটাকে বলে পাওয়ার অফ সোশ্যাল প্রুফ বা সামাজিক প্রমাণ। সোজা কথায়, আমরা যখন কোনো ব্যাপারে নিশ্চিত হতে পারি না, তখন আমরা অন্যদের দেখি। 10 জন যা করছে সেটাই ঠিক হবে, এই ধারণাটা আমাদের মস্তিষ্ককে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা সহজ শর্টকাট রাস্তা দেখিয়ে দেয়। এটা আসলে হাজার হাজার বছর ধরে আমাদের টিকে থাকার একটা কৌশল। এই কারণেই তো বিজ্ঞাপনে বারবার বলা হয় লাখ লাখ মানুষ এটা ব্যবহার করছে, বা আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট। যখন আমরা দেখি এত মানুষ একটা জিনিস কিনছে বা ব্যবহার করছে, আমাদের মনে হয় তাহলে নিশ্চয়ই এটা ভালো। এইভাবেই কিন্তু জনমত তৈরি করা হয়। দলে থাকার সময়ে শুধু যে সংখ্যা আমাদের প্রভাবিত করে তা কিন্তু না, কে কথাটা বলছে, অর্থাৎ তার স্ট্যাটাস বা অথরিটি, সেটাও আমাদের সিদ্ধান্তকে দারুণভাবে প্রভাবিত করে।
চলুন দেখি এই কর্তৃত্বের প্রভাবটা ঠিক কিভাবে কাজ করে। ইনফ্লুয়েন্স অফ অথরিটি। আমরা ছোটবেলা থেকেই বাবা মা, টিচার, ডাক্তার মানে যারা এক্সপার্ট তাদের কথা শুনতে অভ্যস্ত। এই অভ্যাসটা আমাদের মনে এমনভাবে গেঁথে গেছে যে যখনই আমরা কাউকে খুব আত্মবিশ্বাসী বা বিশেষজ্ঞ হিসেবে দেখি, আমরা প্রায় প্রশ্ন না করেই তার কথা মেনে নিই। একটা বিখ্যাত পরীক্ষায় দেখা গেছে সাদা ল্যাবকোট পরা একজন লোকের নির্দেশে মানুষ এমন সব কাজ করতেও রাজি হয়ে যায় যা তারা সাধারণত কখনোই করত না। এটাই হলো অথরিটির অদৃশ্য শক্তি। বেশ, এতক্ষণ তো আমরা দেখলাম বাইরের জিনিস, মানে অন্যেরা কি করছে বা কোনো অথরিটি ফিগার কি বলছে, সেগুলো কিভাবে আমাদের প্রভাবিত করে। এবার চলুন ফোকাসটা একটু ভেতরের দিকে ঘোরানো যাক, কারণ আসল ক্ষমতা কিন্তু শুধু অন্যদের কন্ট্রোল করা নয়, নিজের আচরণ আর চিন্তাভাবনাকে কন্ট্রোল করার মধ্যেও লুকিয়ে আছে। আর নিজেকে কন্ট্রোল করার প্রথম সূত্রটা হলো আমাদের দেওয়া কথার সাথে বা কাজের সাথে লেগে থাকার একটা অদ্ভুত ঝোঁক। এটাকে বলে কনসিস্টেন্সি অ্যান্ড কমিটমেন্ট। ব্যাপারটা হলো আমরা সবাই নিজেদেরকে কথা ও কাজে মানে নির্ভরযোগ্য হিসেবে দেখতে পছন্দ করি। এটা আমাদের আত্মসম্মানের একটা অংশ। তাই একবার যখন আমরা কোনো ছোট বিষয়েও হ্যাঁ বলে ফেলি, তখন আমাদের ভেতর থেকে একটা চাপ তৈরি হয় সেই কথার সাথে মিল রেখে কাজ করার। কারণ এর উল্টোটা করলে আমাদের নিজেদের কাছেই নিজেকে ছোট মনে হয়। আর এই সাইকোলজিটা কাজে লাগানোর একটা খুব বিখ্যাত টেকনিক আছে। প্রথমে এমন একটা ছোট অনুরোধ করা হয় যেটা না বলা প্রায় অসম্ভব। একবার সেই ছোট হ্যাঁটা পাওয়া গেলেই পরের ধাপে যাওয়াটা অনেক সহজ হয়ে যায়, কারণ ওই মানুষটা তার আগের সিদ্ধান্তের সাথে কনসিস্টেন্ট থাকতে চায়। আর এইভাবেই তাকে ধীরে ধীরে একটা বড় অনুরোধের দিকে নিয়ে যাওয়া যায়। কনসিস্টেন্সির পর ক্ষমতার আরেকটা বড় দিক হলো অ্যাটেনশন বা মনোযোগকে কন্ট্রোল করা। আর এটা কিন্তু শুধু অন্যদের মনোযোগ দেওয়া নয়, বরং অন্যদের মনোযোগ নিজের দিকে ঘুরিয়ে আনার একটা আর্ট। কমান্ড অ্যাটেনশন। দেখুন, ক্ষমতা মানেই যে সবসময় কথা বলতে হবে তা কিন্তু একদমই না, বরং কখন চুপ থাকতে হবে সেটা জানাটা অনেক সময় তার চেয়েও বেশি শক্তিশালী। ঠিক সময়ে কৌশল করে চুপ থাকা বা এমন কিছু করা যা কেউ আশা করেনি, এই জিনিসগুলো সবার মনোযোগ কেড়ে নেয়, আপনাকে আরও রহস্যময় আর প্রভাবশালী করে তোলে। কারণ যা সহজে বোঝা যায় না সেটার প্রতি তো মানুষের আগ্রহ বেশি। তো আমরা এতক্ষণ শক্তিশালী সূত্র নিয়ে কথা বললাম, কিন্তু 7 নম্বর মানে শেষ সূত্রটা, এটাই আসলে বাকি সবগুলোকে একটা সুতোয় বেঁধে রাখে। এটা ঠিক একটা আলাদা কৌশল নয়, বরং একটা পুরো মাইন্ডসেট, একটা মাস্টার প্ল্যান যা ছাড়া বাকি 6টা সূত্রই অসম্পূর্ণ। ক্ষমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ফাইনাল লটা হলো প্ল্যান অল দ্য ওয়ে টু দি এন্ড, মানে শেষ পর্যন্ত পরিকল্পনা করা। এর অর্থ হলো শুধুমাত্র আজকের লাভ বা তাৎক্ষণিক ফলাফলের কথা না ভেবে প্রত্যেকটা কাজের অনেক দূর পর্যন্ত কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে ভাবা। যারা সত্যি সত্যি ক্ষমতার শীর্ষে থাকে তারা একজন দাবা খেলোয়াড়ের মতো চিন্তা করে। তারা শুধু আজকের চালটা নিয়ে ভাবে না, পুরো খেলাটা কিভাবে জিতবে সেই পরিকল্পনা করে। এই ভাবনাটা একদম দাবা খেলার মতো। একজন সাধারণ খেলোয়াড় হয়তো শুধু তার পরের চালটা নিয়ে ভাবে, কিন্তু একজন গ্র্যান্ড মাস্টার কি ভাবেন? তিনি ভাবেন, আমি যদি এই চালটা দিই তাহলে আমার প্রতিপক্ষ কি কি চাল দিতে পারে, আর তার জবাবে আমার সেরা চালগুলোই বা কি হবে। এই যে দূরদৃষ্টি, এটাই কিন্তু আসল পার্থক্য গড়ে দেয়। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? এই 7টা সূত্রকে কিন্তু আলাদা আলাদা ট্রিক্স হিসাবে দেখলে হবে না। আসল ক্ষমতা তখনই আসবে যখন এই সবগুলো মিলে আপনার ভাবনার, আপনার মাইন্ডসেটের একটা অংশ হয়ে যাবে। তখন আর এগুলোকে কষ্ট করে অ্যাপ্লাই করতে হবে না, এগুলো আপনার আচরণে, আপনার সিদ্ধান্তে এমনিতেই চলে আসবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আমরা সবাই জানি জ্ঞানী শক্তি, কিন্তু সেই শক্তির সাথে কি দায়িত্ব আসে? এই যে ক্ষমতা, এটা কি শুধু নিজের ভালোর জন্য ব্যবহার করা উচিত, নাকি এর কোনো বড় উদ্দেশ্যও থাকা দরকার? উত্তরটা আপনাকেই ভাবতে হবে।